হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে জুলাই মাসের 12 তারিখ, রবিবার, ছুটির দিন। তবে আজকে ছুটির দিন হলেও কিন্তু সারা দিনভর রয়েছে অনেক প্ল্যান। আই এম তো অবাক, তুমি এত সকালে রান্না চাপিয়ে দিলে, কি করছো? আমি তো মানে কি বলতো অবাক, আমি ওই ঘর থেকে ছ্যাট ছ্যাট করে শব্দ বাজে, তেলের শব্দ দেখে রান্না করে। কি করছো? চিকেন দিয়ে কিছু একটা করছো মেবি, আই থিঙ্ক। এত পরিবর্তন কি করে হলে? গেঞ্জিটা তোমাকে এই টি শার্ট তোমাকে কিসটা বলছি কেন, এটা কি বলে, এটাই কি, এটা আমার খুব ভালো লাগছে, বিশেষ একটু মানে একটু অন্যরকম লাগছে, ইয়ো ইয়ো টাইপ লাগছে, সত্যি ভালো লাগছে। কি রান্না করলে? যে কয়েকদিন আমার শরীর খারাপ হয়েছে, আমি লক্ষ্য করছি কাঞ্চন কিন্তু বেশ পরিবর্তন হয়ে গিয়েছে। হেলদি খাচ্ছে, এক্সারসাইজ করছে, আমাকে খাবার দাবার বানিয়ে দিচ্ছে। সব মিলিয়ে কাঞ্চনের বেশ ভালোই পরিবর্তন লক্ষ্য করতে পারছি। দৌড়ে এসছো সিরিয়াসলি? হ্যাঁ যাচ্ছে, এই তো। মেয়ে কিন্তু ঘরে একা রয়েছে। কি হচ্ছে? সকালবেলায় পাপার কোলে উঠে গেছে মিচা। এসো মাচ্ছি, এসো 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 এসো। ছন্তলা 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 ছন্তলা, দেখছে বাবা কি কয়ে। বেশ কয়েকদিন ধরে দেখছি কাঞ্চন রাতের খাবারটাও তাড়াতাড়ি করে খাচ্ছে। এক্সারসাইজ কাঞ্চন আগেও করতো, কিন্তু ওই যে একটু ব্যস্ত হয়ে গিয়েছে। একটা মানুষ এক্সট্রা করে আমাদের জীবনে এখন রয়েছে, তার জন্য তো আমাদের অধিক সময় ব্যয় করতে হয়, তাই না? তো ওই জন্যই দেখতাম কাঞ্চন একরকম চেনা ছন্দ থেকে বেরিয়ে গিয়েছিল। আমার এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে আবার বোধহয় নতুন করে আবার চেনা ছন্দে ফিরতে চাইছে। যাই হোক, আমাদের দুজনের জন্যই আমি ঘুম থাকতে থাকতে দেখলাম ও ব্রেকফাস্ট বানাতে চলে এসেছে। যাই হোক, সিদ্ধ ডিম, চিকেন ব্রেস্ট, অ্যাভোকাডো, সাথে সিদ্ধ কিছু বিনস রয়েছে ব্রেকফাস্টে। আজকে যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় সকাল 9:30 মতো বাজে। মিহি একটুখানি খেলা করলো এখানে বসে বসে। তারপর আমি যেটা করলাম, ওর জন্য ভারী জলখাবার বানিয়ে নিলাম। একটু গলা গলা ভাত, তার সাথে নাত্তো বা ফার্মেন্টেড সোয়াবিন যেটাই বলুন না কেন, এটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের খাওয়ানো। গতকাল রাতে একটুখানি বিস্কিট আর একটুখানি স্যালাড খেয়ে আমি না ওষুধ খেয়ে নিয়েছিলাম, তাই আজকে সকাল সকাল কালকে রাতে যে ভাতটা ছিল, একটুখানি আলু ভাজা, একটু মাছ ভাজা আর একটুখানি লেফট ওভারের তরকারি দিয়ে অল্প একটুখানি ভাত খেয়ে ওষুধ খেয়ে নেব। আজকাল জানেন আমি এত ওষুধ খাচ্ছি আর ওষুধগুলোর এত বেশি পাওয়ার, তাই আমার না বেশ ঝিমঝিম পায় আর খিদেও পায়, তাই অল্প অল্প করে বেশ এই মাঝে মাঝে খাবার খেতে থাকি। সকালবেলা পর্যন্ত কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু এখন যদিও একটু ধরেছে, মেঘলা আকাশ এখনো আছে, তবে ওয়েদার বলছে বিকালের দিকে আরো একটু বৃষ্টি হলেও হতে পারে। বিকালে জানেন তো আমাদের আবার একটা জায়গায় যাওয়ার রয়েছে। মিহির একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো ওই জন্য একটু ডাক্তার দেখাতে তো যাবই। তাছাড়াও না, নদীর পাড়ে আজকে আমরা এখানকার আমাদের আশপাশে যেসব ইন্ডিয়ানরা রয়েছে, আমরা সবাই মিলে খুচখাচ একটু খাবার দাবার নিয়ে যাব, ওই যে যেমনটা পারে আর সেই সাথে একটুখানি জমিয়ে গল্প স্বল্প হবে, আড্ডা হবে, এই যা। একটু তাড়াহুড়ো করেই তাই আমি রান্নাটাও চাপিয়ে দিলাম। সব থেকে তাড়াহুড়োর মধ্যে যেসব রান্না বান্নাগুলো হয়, তার মধ্যে যে সমস্ত মশলা দিয়ে মাছ মাংস মাখিয়ে যে রান্না, সেটা হয় সবচেয়ে তাড়াতাড়ি। তো ফ্রিজে বেশ কিছু ইলিশ মাছ ছিল, এগুলো না অনেক দিনের পুরনো ইলিশ মাছ। জানি না এগুলো খেতে কেমন হবে, আদৌ কোনো ফ্লেভার আমি এখন এর মধ্যে পাবো কিনা। তো সব চিন্তা ছেড়ে দিয়ে ভালো করে সর্ষে পোস্ত, একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে ওই সর্ষে বাটার যে জলটা, সেটাও সুন্দর মতো ধুয়ে দিয়ে দিলাম। আর নিচের যে ওই খোসাগুলো বা ছাঁচগুলো, সেগুলো ফেলে দিই। দুটো কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিয়ে দিলাম। ঝোলটা একটু কম দিলাম, তার একটাই কারণ, একটু মাখা মাখা হলেই খেতে বরং ভালো হয়। যাই হোক, এদিকে সর্ষে ইলিশটা বসিয়ে দিয়ে আমি এখন যেটা করব, মিহির জন্মদিনের সময় যে ইলিশ মাছ আনা হয়েছিল, সেগুলোর মাথাগুলো তো সব বেঁচে গিয়ে, তো সমস্ত মাথাগুলো না, বরং আমি দুটো মাথা আজকে বের করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে ফালি করে কেটে নিয়ে জাস্ট এখন ভালো করে কড়া করে ভাজবো। এগুলো দিয়ে না আজকে বাঁধাকপি রান্না করব। ইলিশ মাছের মাথা কিংবা চিংড়ি দিয়ে বাঁধাকপি যে কি অমৃত হয় খেতে, মোটামুটি ব্যাপারটা তো আমরা সবাই জানি।
ইলিশ বলুন বা চিংড়ি অথবা পাবদা, এই 2-3টে মাছ, ও হ্যাঁ লোটেও আছে তাদের দলে। এত তাড়াতাড়ি রান্না হয়, একেবারে দিতে না দিতেই কথা বলতে বলতেই রান্না শেষ। দেখুন মাছের এই মাথাগুলো আমি আজকে আর খুব একটা ভেঙে ভেঙে রান্না করব না, তার একটাই কারণ এতগুলো মাছের মাথা, তারপর আবার আমরা দুজন মাত্র মানুষ, তাই জন্য বেশি না ভেঙে একটুখানি গোটা গোটা থাকলেই বরং ধরে ধরে খেতে বেশি ভালো হবে। তো যাই হোক, ওদিকে মাছের মাথাগুলো আমি বেশ কড়া করে ভেজে তুলে নিলাম। ওই একই তেলে এখন ফোড়ন দিলাম একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি। আলু না দিলেও হতো, কিন্তু ওই যে কাঞ্চনের আবার কোনো তরকারিতে আলু ছাড়া খুব একটা চলে না, তাই বলতে পারেন একমাত্র ওর জন্য আজকে আমি বাঁধাকপির তরকারিতে একটুখানি আলু অ্যাড করলাম। আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিলাম, একটু নরম নরমও হয়েছে। এইবার যেটা করলাম, ওই যে কুচি করে রাখা বাঁধাকপিগুলো একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। পরিমাণে বেশ অনেকটাই হয়ে গিয়েছে, আমি না কাটার সময় খুব একটা টের পাইনি, তাই জন্য ভাবছি সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে একটু নুন ছিটিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এগুলো এমনিই নরম হয়ে যাবে। ফেসবুক আর ইউটিউব জুড়ে দেখলাম বেশ অনেক কটা ভিডিওতেই ওই যে আগের সপ্তাহে ক্লিনিকে আমি গিয়েছিলাম, তখন যে টেস্টগুলো করতে দেয়া হয়েছিল ওগুলোর রেজাল্ট কি এসেছে তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এই টেস্টগুলো নিয়ে সত্যি বলতে আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম, সত্যি বলে কাউকে বোঝাতে পারবো না। ক্যামেরার ওপার থেকে না সবকিছু আসলে দেখানো যায় না। খুব একটা আমি কোনো বিষয় নিয়ে আমল দেই না, চিন্তাও করি না, কিন্তু শরীর নিয়ে যে কি চিন্তা হচ্ছিল তা সত্যি আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে দেখে কাঞ্চন দিব্যি বুঝতে পারছিল যে আমি একটু চাপের মধ্যেই আছি। ওই গোটা একটা সপ্তাহ জুড়ে আমি ঠিকমতো খাইনি, রান্না বান্না তো ছেড়েই দিন। মিহির যত্নেও বোধহয় একটু খামতি পড়েছিল। ও দেখতাম সারাদিন ঘ্যান 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 করতো, মানে আমার শরীর খারাপ তো ও হয়তো বুঝতেই পারতো যে মার কোন একটা সমস্যা হচ্ছে। ওই টেস্টের রেজাল্ট কি আসবে এই সব নিয়ে আমার মনের মধ্যে যে কত নেগেটিভিটি কাজ করতো। আমার শুধু মনে হতো যদি আমার কিছু একটা হয়, আমার যদি কোনো বড় রোগ হয়, তাহলে আমার কি হবে, আমার বাচ্চা মেয়েটার কি হবে, ওকে তো আমি বড় হতে আর দেখতেই পারবো না। কাঞ্চনদের বাড়ির লোক আর আমার বাড়ির লোক কারোর কাছে নিশ্চয়ই আমি আমার মেয়েকে দিয়ে শান্তিতে থাকতে পারতাম না, কারণ মায়ের কাছে বাচ্চা থাকে সবচেয়ে আনন্দে। যাই হোক, সেদিন রাত্রেবেলা আমি এত কান্না করছিলাম বসে বসে বিছানায়, ওরা সবাই ঘুমোচ্ছে, আমি একা একা বসে বসে কান্না করছি। তো কাঞ্চন বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে। রিপোর্ট আনতে যাওয়ার দিন সকালবেলায় কি চিন্তা। যাই হোক, সেই দিন আমরা তিনজনে মিলে একসঙ্গে যাই রিপোর্টটা আনতে। রিপোর্টটা দেখে একটু স্বস্তি বরং পেয়েছিলাম, তার কারণ ডক্টর আমাকে যে সবচেয়ে বড় রোগের টেস্টটা করতে দিয়েছিল ওটা তো নেগেটিভ এসছে। তবে না, আমার ইউটেরাসে একটু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আর ইউটেরাসে ওই রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে আমার পাক্কা 1.5 মাস ধরে পিরিয়ড চলে, তা আবার হাই ব্লিডিং এর সাথে। কি হচ্ছে মিচ্চান? মিহি টুং 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 মিয়াও ভিডিও দেখছো? একটু উপরে ধরো, নিচে ধরো। যেহেতু সেই প্রথম থেকে আমি মিহিকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করাই, এখনো মিহির 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরও কিন্তু ও ব্রেস্ট ফিড করে। এইবার আমরা তো মোটামুটি সবাই জানি যেসব ব্রেস্ট ফিডিং মম রয়েছে তাদের তো একটু দেরিতেই বরং পিরিয়ড স্টার্ট হয়। তো 1 বছর পরে আমার পাক্কা 1.5 মাস ধরে পিরিয়ড চললো, সেই জন্য তো ভয় পেয়েছিলাম। ডক্টরের কাছে চেক আপে যাই, ডক্টর আশঙ্কা করেছিল যে আমার এন্ড্রোমেট্রিওসিস হাইপারপ্লেসিয়া বলে যে রোগটি হয় সেটি হলেও হতে পারে। যেসব মেয়েরা অলরেডি প্রসব করেছে তো তাদের এন্ড্রোমেট্রিয়ামের থিকনেস হয় মোটামুটি 10 থেকে 12 mm, যেটা আমার হয়ে গিয়েছিল প্রায় 19 mm। আমার থাইরয়েড চেক করা হয়েছিল, থাইরয়েডও নেই, তবে এন্ড্রোমেট্রিওসিসের কারণেই হয়তো এতদিন ধরে ব্লিডিং হয়েছে, আর উইথ হেভি টিস্যুস ব্লিডিংও হয়েছে। এই কারণে না ডক্টর আমাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন থামানোর জন্য কিছু ওষুধ দেয়, তাছাড়াও ব্লিডিং কমানোর জন্য ডাক্তার জানেন তোমাকে এটাও বলে দিয়েছিল যদি এই রক্ত বন্ধ হওয়ার ওষুধ খেয়ে ব্লিডিং কম না হয় তাহলে তুমি অবশ্যই কাছের কোনো বড় হাসপাতালে যোগাযোগ করবে। ওই কথাটা শোনার পর বাবারে, আমার মনে হচ্ছে ওইখানেই পায়ের নিচ থেকে সমস্ত মাটি খসে গিয়েছিল। তো সঙ্গে সঙ্গে ওষুধগুলো খাওয়ার পর আমার ব্লিডিং কিছুতেই কমেনি, প্রায় 1 সপ্তাহ লেগেছিল পরে ব্লিডিং কমতে। এইবার আমরা তো মোটামুটি সবাই জানি এই যে জরায়ু বলে যে শব্দটি আছে, শরীরে যে স্থানে বাচ্চা বড় হয়ে ওঠে, জায়গাটা খুবই কিন্তু সাসপিশিয়াস একটি জায়গা, খুবই রোমাঞ্চে ভরা একটি জায়গা। ডক্টর যেটা বললেন যে জরায়ুর বেশিরভাগ রোগী নাকি প্রথম দিকে ধরা যায় না, পরের দিকে সেটা এত বড় আকার নেয় যে সেটার সঙ্গে ফাইট করা কিন্তু খুব চ্যালেঞ্জের হয়। তো যাই হোক, অগস্টের 1 তারিখে আমার আরেকটা টেস্টের রিপোর্ট আসার কথা, সেটা হচ্ছে এন্ড্রোমেট্রিয়ামের যে লাইন রয়েছে ইউটেরাসের মধ্যে সেখান থেকে ব্লাড টিস্যু নিয়ে ডক্টর বললো ওটা ল্যাবে ওরা চেক করতে পাঠাবে, তারপর এক্স্যাক্টলি রেজাল্ট আসবে যে আমার এন্ড্রোমেট্রিওসিস হাইপারপ্লেসিয়া বলে যে রোগটি সেটা আদেও কতটা গুরুতর ভাবে হয়েছে। এবার আমি সবকিছু ভেবে দেখলাম যে এত চিন্তা করতে থাকলে আমি তো একেবারেই কাহিল হয়ে যাব, আর আমি যদি কাহিল হয়ে যাই আমার মেয়েকে ভাই কে
দেখবে। আমার মেয়ে তো তখন একেবারে পানির জলে ভেসে যাবে। তো যা হবে হবে, তো দেখা যাক টেস্টের রিপোর্ট কি আসে। এখনো তো অনেক দিনই বাকি, সেই অগস্টের 1 তারিখ শনিবার পড়েছে। আপাতত ওই চূড়ান্ত টেস্টের রেজাল্ট খানা আসার অপেক্ষাতেই আমি রয়েছি। তো যাই হোক, দেখুন বিকালবেলায় যে বলেছিলাম আমরা নদীর পাড়ে সবাই মিলে একটু বসে আড্ডা গল্প করব, সেই মতো আমরা সব মায়েরা একেবারে বাচ্চা কাচ্চা সমেত এসে হাজির নদীর পাড়ে। সুন্দর ঘাস, তার উপর ত্রিপল বিছিয়ে সবাই যে যা খাবার আনতে পেরেছে সবই এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। তবে জানেন তো, আমি কিন্তু কোনো ভারী খাবার আনতে পারিনি। আমি যেটা করেছি সেটা হলো কোক এনেছি স্পোর্টস ড্রিঙ্ক, মানে ওই ইলেকট্রল টাইপের যে জলগুলো পাওয়া যায় গরমকালে খাওয়ার জন্য ওইগুলো, সেই সাথে জল টলও এনেছি। ওখান থেকে ফিরে আবার এই যে মিহিকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। এরই মধ্যে আবার বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ইস, আর একটু পরে বৃষ্টিটা নামলে কি যে ভালো হতো। অনেক যে বৃষ্টি হচ্ছে তাও আবার না, একদম গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে, একবার থামছে একবার শুরু হচ্ছে, মানে একেবারে পাঁচমিশালি কাণ্ড কারখানা যাকে বলা হয়। আজকে যা বিভৎস বৃষ্টি হচ্ছে, আজকে থেকে নয় বরং 1 সপ্তাহ আগে থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। মিহিকে নিয়ে আজকে আমরা ডাক্তারের কাছে এসেছিলাম। মিহি ঠান্ডার যেহেতু লেগেছে, 1 সপ্তাহ হয়ে গিয়েছে এখানে, যেহেতু আমার কাছে নতুন, তো আমি বলেছিলাম ডক্টর এমন কোনো ওষুধ দিন যেটা খেলে ওর 2-3 দিনের মধ্যে ঠান্ডাটা কমে যাবে। তো ডক্টর বললো না, এখন তো অনেক ছোটো, এরকম কোনো ওষুধ দেওয়া যাবে না। তো সেই মতো ওরা একটুখানি নাকটা পরিষ্কার করে দিল একটা ভ্যাকিউম দিয়ে। আর যেটা করলো সেটা অল্প একটু ওষুধ দিল, আগের দিনও দিয়েছিল, কিন্তু ওই ওষুধে না মিহির কমছিল না। তো আমরা ঠিক ভরসা পাচ্ছিলাম না বলে আজকে আবারও গেলাম। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ডক্টর যা ওষুধ দিল নিশ্চয়ই এবার কমে যাবে। মোস্টলি কী হচ্ছে, মিহি রাতের দিকে যখন ঘুমোচ্ছে কিংবা দুপুরবেলায় ঘুমোচ্ছে, মোস্টলি যখন ঘুমোচ্ছে আর কি, এক কথায় যখন ঘুমোচ্ছে তখন কি হচ্ছে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, ঘ্যারঘ্যার ঘ্যারঘ্যার শব্দ হচ্ছে, আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। তাই জন্য কী করছে, মুখ দিয়ে নিচ্ছে, আর সেটা খুব একটা ভালো লাগছে না। নাক দিয়ে মাঝে মাঝে জল পড়ছে, ওর তো অস্বস্তি হচ্ছে, নাকটা জ্বালা করে। আমরা যেরকম ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে পারিনি, ওদেরও তো তাই না? তো সেই জন্য একটুখানি চাপে ছিলাম। আচ্ছা, দেখিয়ে আনলাম, দেখা যাক। যাই হোক, তো চলুন বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।